তারা তো স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট যেখানে আছে তাদের পড়াশোনা তারা চালিয়ে যাবে, কিন্তু যেখানে অন্যায় থাকবে সেখানে তারা প্রতিবাদ করবে। গতকালকে আমি খবরে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, যেমন কমন রুম ছিল সেগুলো নাই, গেস্ট রুম ছিল সেগুলো নাই। একটা স্টুডেন্টের সাক্ষাৎকার দেখলাম যে একসাথে 8 জন 10 জন করে শুয়ে থাকতো। তারপরে মিছিল আসলে ওদেরকে চলে যেতে হতো, এরকম অনেক কিছু দেখলাম। কিন্তু গতকালকে দেখলাম এগুলো নাই, খবরে দেখালো। হ্যাঁ, তো আমার কাছে এগুলো ভালো লাগছে, যেই অত্যাচার থেকে ছাত্ররা বেরিয়ে আসতে পারছে, ওরা যে প্রতিবাদী হতে পেরেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আমি দেখেছি এই 16 বছরে মানুষ কোনো প্রতিবাদ করতে পারেনি, যত অন্যায় চোখে দেখেছে চুপ করে থেকেছে, যে যাক এটা তো আমারে পাচ্ছে না, আরেকজনের উপর দিয়ে গেছে যাক। কিন্তু আমার এটা ভালো লাগেনি। আমি যেখানে দেখেছি আমি নিজেও প্রতিবাদ করেছি। বাসে যখন দেখেছি একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, একটা ছেলে বসে আছে। আসসালামু আলাইকুম, সেবারও টিভির সাহিত্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আফসান নিজাম। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি গীতিকার মুক্তা পারভীন। মুক্তা পারভীনের সাথে, মুক্তা পারভীন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে তো একটু গল্পগুজব করতে আসছি। মিডিয়াতে নাকি গল্পগুজব ভালো হয়, হ্যাঁ, সেই জায়গায় গল্প করতে আসছি। লেখালেখি শুরু কবে থেকে? আমার লেখালেখি শুরু 2014 থেকে। বড়কালে লেখক? হ্যাঁ, অনেকে তো ছোটকাল থেকে লেখা থাকে, কেউ থাকে বড়কালে লেখা কি ছিল ভুলে গেছি। প্রথম লেখা কি লেখা লিখছিলেন? গল্প, প্রথম লেখা ছিল আমার একটা কবিতা। প্রথম কবিতা তো অনেকের সুপ্রিয় থাকে, মুখস্থ থাকে, আপনার কি সেটা আছে? হ্যাঁ আছে, তো শুনি দি কয়েক লাইন। আমার প্রথম কবিতা হচ্ছে কষ্ট। প্রথম কষ্ট দিয়ে শুরু? হ্যাঁ, কষ্ট দিয়ে শুরু। কষ্টগুলো বুকের ভিতর ডানা মেলে উড়ে, মন পাজরের আকাশটাকে খাচ্ছে কুড়ে কুড়ে। কষ্ট দেখে সুখ পাখি আজ মুখ টিপে দেয় আড়ি, কষ্ট যেন রেশমি সুতোয় তাঁতির বোনা শাড়ি। জড়িয়ে থাকে সারা অঙ্গে দিন রজনী ভর, কষ্টের ভারে জীবনটা যেন ধুধু বালুচর। নাই সেখানে গাছ গাছালি, নাই শীতল হাওয়া, জীবন যুদ্ধে এটাই বুঝি আমার ছিল পাওয়া। বাহ, আমরা তো প্রথম কবিতা কষ্ট দিয়ে শুরু হয়েছে, এখন কি কষ্ট আছে? না, কবিতায় তো কষ্ট আছে, প্রেম আছে, বিদ্রোহ আছে, সব কিছুই আছে। প্রথম প্রেম কত সালে? কবিতার সাথে 2014 সালে। মানবের সাথে? মানবের সাথে সেটা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, যেটা ছোটকালের প্রীতির মতো আর কি, হ্যাঁ ওরকম। ঠিক তাই। আল মাহমুদ যেমন বলছিল, কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। হ্যাঁ, সেই মক্তব থেকে শুরু হয় কিনা? হ্যাঁ, ধরে নিতে পারেন। আচ্ছা, এই কবিতায় তো আপনি সবচেয়ে বেশি লিখছেন, হ্যাঁ, কবিতার কোন ফর্মটা আপনাকে ভালো লাগে? মানে কি ধরনের কবিতা লিখতে আপনার পছন্দ আর কি? কবিতা আসলে আমার কবিতায় সব ধরনের কবিতা আছে, যেমন প্রেম আছে, বিরহ আছে, তারপরে প্রতিবাদ আছে। আমি সব ধরনের কবিতায় লিখি, সবগুলি আমার ভালো লাগে। এই যে কবিতা লিখছেন, প্রতিটা লেখকেরই একটা ইয়ে থাকে, তার উপর একটা প্রভাব থাকে, মানে অন্য একজন কবির প্রভাব থাকে। এই ধরনের কোনো কবির কোনো প্রভাব আপনার ভিতর আছে কিনা, আপনার এরকম কি মনে হয়? না, কোনো কবির কবিতার মধ্যে আমার কোনো প্রভাব নেই, তবে আমার হাফিজ হেলালের কবিতা ভালো লাগে। হেলাল হাফিজের কবিতা ভালো লাগে? হ্যাঁ, হেলাল হাফিজের কবিতা ভালো লাগে। তার কবিতা থেকে আমার মনে হয় যে এই ধরনের কবিতা আমার ভালো লাগে, এবং আমি যদি এরকম কবিতা লিখি, এরকম বিষয় কি? এরকম বিষয় না, ওনার কিছু কবিতা আমি পড়েছি, ওগুলো আমার ভালো লেগেছে। সবগুলো কবিতা তো আমি পড়তে পারিনি। ছোটকালে তো আপনার কবিতা ভর করে নেয় আপনার উপর, বা আপনি কবিতার প্রেমে মজেন নাই, কিন্তু ছোটবেলায় কিসের প্রেমে মজেছিলেন, যেটা নিয়ে আপনার এই বেড়ে ওঠা, এই অবস্থানে চলে আসা? ছোটবেলায় আসলে আমি নাকি একটু ডান পেটে ছিলাম, সবাই বলতো আর কি। আমি মেয়ে, কিন্তু মেয়েলি ভাব আমার মধ্যে ছিল না। আমার মা, চাচিরা, আপারা বলেন আর কি। আমি সবসময় দৌড়তাম, খেলতাম,
ছেলেদের সাথে দৌড়াতাম, এরকম ছিলাম। এর আগে একজন উদ্যোক্তার আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, সে নাকি ছিল শাখা মৃগ ছিল। শাখা মৃগ অর্থ বোঝেন? বলেন। বানর। আমিও ঠিক ওরকমই ছিলাম, আমি গাছ বাইতাম। আমাদের বাসায় মানে একটা হিজল গাছ ছিল, খুবই বড় ছিল, অনেক পুরানো। ওই গাছের নিচেও কেউ যেত না, কিন্তু আমি ডাঙ্গুলি খেলার জন্য, ওটা একটা ভূতের ভয় আছে হিজল গাছ নিয়ে, আমাদের এখানে একটা মিথ আছে বলতো আর কি। কিন্তু আমি ডাঙ্গুলি খেলার জন্য ওই গাছের মগডালে উঠে সবচেয়ে সোজা ডালটা কাটতাম, ওইটা দিয়ে ডাঙ্গুলি খেলতাম, আমার কোনো ভয় ছিল না। তো ডাঙ্গুলি খেলছেন সবসময়? মার্বেল খেলছেন? হ্যাঁ, মার্বেল খেলছি, তারপর কাঁঠালের বিচি দিয়ে খেলছি। মারামারি কিরকম করেছেন? মারামারি আমার সামনে কেউ আসলে বা উল্টাপাল্টা কিছু করলে চট থাপ্পড় অনেক দিছি। তাহলে তো সবসময় এটা ঠিক আছে যে এখানে খুবই ডাঙ্গু মেয়ে ছিলেন আর কি। হ্যাঁ, বলতে পারেন। লেখাপড়া কি এই ডাঙ্গু মেয়ে হওয়ার কারণে এলাকার প্রভাবটা কি ছিল? ওই যে প্রেমিক পুরুষ মানে ছোকরারা কি করতো আপনার সাথে? আমার ভয় পেত অনেকেই, অনেকেই ভয় পেত যে প্রেমের প্রস্তাব নিয়ে সামনে আসতো না, সাহস পেত না, অনেকেই ভয় পেত। গ্রামের বাড়ি কোথায়? আমি বেড়ে ওঠা সবকিছু আমার এক জায়গাতেই, সাভার ভাগুরতাতে। সাভারে মানে এখানকার স্থানীয়? হ্যাঁ জি, আমি সাভারের মিষ্টি নাকি খুব টেস্ট? হ্যাঁ, গোবিন্দের একটা মিষ্টি আছে নাম করা। হ্যাঁ, গোবিন্দের মিষ্টি। আমরা মিরপুর থেকে ওই আপনার সাভার মিষ্টি কিনতে যেতাম সবসময়, মানে সাভারের মিষ্টিটাই আমাদের মিরপুরের জন্য প্রসিদ্ধ ছিল আর কি। তারপরে আমাদের ভাকুরতার বাজারে একটা মিষ্টি আছে রসগোল্লা, ওটা খুব ভালো। রসগোল্লাটা আমারও প্রিয় ছিল। আমার বাপে আমরা নিয়ে যেত যে চল যাই সাভার গিয়ে মিষ্টি কিনে নিয়ে আহি। হ্যাঁ, এটা একটা বড় একটা বিষয় ছিল। সাভারের তো শহরতলি, মানে ঠিক আমাদের উপশহর বলতে পারেন। উপশহর হয়েছে, উপশহর তো পরবর্তীতে যুক্ত হয়েছে। এটা উপশহরটা তৈরি হয়েছে মূলত এরশাদের আমলে, মূলত গ্রামটাকে উপশহরে রূপান্তরিত হয়। এখন আপনি কি উপশহর এবং গ্রামের মাঝামাঝি ছিলেন নাকি উপশহরের ভিতরেই ছিলেন? আমি ঠিক গ্রামের মাঝামাঝি ছিলেন। এখন দুইটা পরিবেশ আপনার উপর কিভাবে প্রভাব বিস্তার করেছে? দুটো পরিবেশই আমার কাছে ভালো লাগছে, তবে গ্রামের পরিবেশটা বেশি ভালো লাগছে। গ্রামের পরিবেশটা ভালো লাগছে। আচ্ছা, আমাদের সাভারের ভাষার একটা টোন আছে, আপনি এই টোনটা কিভাবে ফেলে দিলেন? তাই নাকি? হ্যাঁ, সাভার, আশুলিয়া, আমাদের মিরপুর সব এরিয়ার একটা আলাদা একটা টোন থাকে। হ্যাঁ, আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করি, বিশেষ করে আবৃত্তি করি বা গান করি, তাদের ভিতরে এই কাজটা কাজ করে। তারা আরবান সংস্কৃতি মানে নগর সংস্কৃতির ভেতরে গিয়ে প্রবেশ করে এবং তার নাগরিক হয়ে ওঠে। সেই জায়গায় এইটার এই যে আপনার যে সাভারের যে টোনটা আছে, এটা ফেলে দিতে কি করতে হয়েছে আপনাকে? আমি তো বুঝতেই পারিনি আমি কিভাবে ফেলে দিলাম। বুঝতে পারেননি? আমি ঢাকা ইউনিভার্সিটি কণ্ঠশীলনে ভর্তি হয়েছি আমার টোনকে ফেলে দেওয়ার জন্য। আবৃত্তি শিখেছি। আমিও কণ্ঠশীলনের ছাত্রী ছিলাম। কত ব্যাচের? 105তম ব্যাচ। তাহলে অনেক জুনিয়র, আমি 37তম ব্যাচের। হ্যাঁ, তাই। তারপর আমি শিল্পকলা থেকেও কোর্স করেছি 1 বছর। আমি আবার অন্য ধরনের, আমি সবসময় ছোট থাকিয়া বড়দের সাথে কাজ করি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে কণ্ঠশীলনে করি, লোকনাট্য দলের ছিলাম। আর ওখানে ইউনিভার্সিটি মেয়েদের সাথে প্রেম করতাম। আমার স্টাইলটা এরকম, মানে ইন্টারমিডিয়েটে পড়ার মতো অবস্থা। হ্যাঁ, একটু উল্টা, অন্যের মধ্যে। আপনি যেমন ডান পিঠে, আমি হয়তো অন্য পিঠে আর কি। আচ্ছা, কবিতার বা ছড়ার মধ্যে বা গানের যে লিরিক্সগুলো কি আপনি ছন্দে লিখেন নাকি ফ্রি ভার্সে লেখেন? আমি ছন্দে লিখি। ছন্দে লিখে, কোনটা কি মাত্রাবৃত্তে? মাত্রাবৃত্তেই বলতে পারেন। তারপরে আমার মতো করে আমি সাজিয়ে নেই। আপনার মতো করে আপনি সাজিয়ে নেন। এরকম কোনো আপনার গানটা খুব ভালো জনপ্রিয় হয়েছে, এরকম কোনো গানের কি আছে আপনার? কিছুদিন আগে আমার একটা গান অনামিকা গেয়েছিল, একটু সুর দিয়ে শুনি। হবে? আমি তো গান গাইতে পারি না। অনেকে গান গাইতে পারে না, লিখতে পারে, এটাই তো স্বাভাবিক। তবে কিছুদিন আগে শিল্পী সারোয়ার মাহিন আমার একটা গান করেছে স্বাধীনতা নিয়ে, সেই গানটা আমি একটু বলতে পারি। হ্যাঁ, আমি মুখটা শুনতে পারি, অন্তরাজ বন্ধু নাচে গেল। হ্যাঁ, আমি সামান্য একটু বলছি। অবশ্যই, আমি মুখটা শুনতে চাচ্ছি। শুধু মুখটা না, আমি ভেতর থেকে একটু বলছি। আচ্ছা, অন্তরা থেকে বলবেন? ঠিক আছে, করেন। সাইফ, আসিদ, রাফি, আদনান, কত জানা নাম,
বুকে নিল বুলেট বোমা দিতে তোমার দাম, ও স্বাধীনতা স্বাধীনতা, ও স্বাধীনতা, আমার প্রিয় স্বাধীনতা। তাহলে আপনি তাহলে কি দ্বিতীয় মুক্তিযুদ্ধের পক্ষে মানে স্বাধীনতার পক্ষের গানটা দেখলাম। হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে বা এই লড়াইয়ে আপনার কি ধরনের মনে হয়েছে যে তরুণরা যে এই ধরনের কাজ করলো, একটা নতুন ডাইমেনশন নিয়ে আসলো, একটা ফেসিস্ট অবস্থান থেকে নিজেকে স্বাধীনতা ঘোষণা করলো, এই জায়গাটা আপনার ভূমিকা বা এই তরুণদের সম্পর্কে আপনি একটু কথা শুনতে চাই। আমি শুরু থেকে তরুণদের পক্ষে ছিলাম, এখনও আছি। আমার জুলাইয়ের কবিতাগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা কবিতা প্রতিবাদী। যেদিন আবু সাইদ শহীদ হলেন, ওদের আবু সাইদকে নিয়ে আমার 16 জুলাই একটা কবিতা আছে। তারপরে প্রত্যেক দিন আমি ওই দিন একটা করে কবিতা লিখতাম, প্রত্যেক দিন। আমার মানে এই জিনিসগুলো যখন দেখতাম যে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে, তারপরে মুগ্ধ পানি লাগবে পানি বলে ঢলে পড়েছে, তারপর একটা ছেলেকে যখন দেখলাম রিক্সার পাদানিতে করে একটা রিক্সা চালক নূর মোহাম্মদ নিয়ে যাচ্ছে, এগুলো আমাকে খুব ব্যথিত করতো, আমি খুব কষ্ট পেতাম। তারপরে ঠিক আগস্টের 5 তারিখের আগের রাত, 4 তারিখ রাত, 4 তারিখে, হ্যাঁ, আমি একটা কবিতা লিখেছিলাম, এক মায়ের আকুতি। বিশেষ করে তরুণরা যখন হয়, তাহলে আপনাদের মতো মায়েরাই বেশি। আমরাও খেয়াল করেছি, আমার আমার পরিবার থেকেও খেয়াল করেছি, আশেপাশের পরিবারগুলো খেয়াল করেছি, আমি কিন্তু এই মায়েরা কিন্তু বেশ ভূমিকা রাখছে এই আন্দোলনে। এবং পৃথিবীর সকল বিপ্লবের মাঝে যখন মায়েরা তাদের ভূমিকা মানে বিপ্লবের পক্ষে অবতরণ করেন, তখনই মূলত স্বাধীনতা ফিরে আসে। আপনার এই অবদান আমরা মনে রাখবো। আশা করি যে প্রতিটা মা নারী জায়গা থেকে বলি, তারা যদি সব সময় এই স্বাধীন আন্দোলনে যুক্ত হয়, তাহলে আমরা হয়তো একটা সময় ভালো একটা। এই তরুণদের কাছে আপনার প্রত্যাশা কি? তরুণদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে ওরা ন্যায়ের পক্ষে সব সময় থাকবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেটা যেখানেই হোক, যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ। আমি ওদের কাছে এইটুকু আশা করি, এবং ওরা ন্যায়ের পক্ষে থাকবে, কোনো দুর্নীতি যেন ওদেরকে ছুতে না পারে। হ্যাঁ, এই জায়গাটা বলতেছিলাম, তাদের ওয়ার্কিংটা কি হবে, মানে তারা কি ধরনের, শুধু বিপক্ষে বললেই তো হবে না, পৃথিবীতে শুধু বিপক্ষের পক্ষে না, তার একটা কনস্ট্রাকটিভ একটা ওয়ার্কিং থাকতে হবে, তার নিজস্ব তৈরি করা কাজ করতে হবে। সে কী কাজটা করবে? হ্যাঁ, তারা তো স্টুডেন্ট, হ্যাঁ, তাদের স্টুডেন্ট যেখানে আছে তাদের পড়াশোনা তারা চালিয়ে যাবে, কিন্তু যেখানে অন্যায় থাকবে সেখানে তারা প্রতিবাদ করবে। গতকালকে আমি খবরে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, যেমন কমন রুম ছিল সেগুলো নাই, গেস্ট রুম ছিল সেগুলো নাই। একটা স্টুডেন্টের সাক্ষাৎকার দেখলাম যে একসাথে 8 জন 10 জন করে শুয়ে থাকতো। তারপরে মিছিল আসলে ওদেরকে চলে যেতে হতো, এরকম অনেক কিছু দেখলাম। কিন্তু গতকালকে দেখলাম এগুলো নাই, খবরে দেখালো। হ্যাঁ, তো আমার কাছে এগুলো ভালো লাগছে, যেই অত্যাচার থেকে ছাত্ররা বেরিয়ে আসতে পারছে, ওরা যে প্রতিবাদী হতে পেরেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আমি দেখেছি এই 16 বছরে মানুষ কোনো প্রতিবাদ করতে পারেনি, যত অন্যায় চোখে দেখেছে চুপ করে থেকেছে, যে যাক এটা তো আমারে পাচ্ছে না, আরেকজনের উপর দিয়ে গেছে যাক। কিন্তু আমার এটা ভালো লাগেনি, আমি যেখানে দেখেছি আমি নিজেও প্রতিবাদ করেছি। বাসে যখন দেখেছি একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, একটা ছেলে বসে আছে, আমি বলছি ওনাকে ছিট দাও। এমনকি আমি যদি বসে থাকি, যদি বয়স্ক পুরুষ হোক নারী হোক, যদি দেখতাম যে উনি দাঁড়িয়ে আছে, আমিও নিচে দাঁড়িয়ে ওনাকে ছিটটা দিতাম। ধন্যবাদ মুক্তা পারভিন। মুক্তা পারভিনের সম্পর্কে জানলাম যে এই জুলাই বিপ্লবে তার অবস্থান কথা জানলাম। আমরা চাচ্ছি এরকম মা, এই যেমন একজন নারী, এই যেমন একজন মেয়ে আমাদের সমাজে যত বেশি থাকবে, আমাদের সমাজ তত দ্রুত পরিবর্তন হবে। মুক্তা পারভিন, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামীতে আবার হয়তো আরও কথা বলবো, আরও কথা শুনবো। হ্যাঁ, ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে ডাকার জন্য। আর দর্শকদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা কবিতা পড়বেন, কবিতাকে ভালোবাসবেন। একটা কবিতা আপনি সব কিছু পাবেন, একটা জীবনের স্বাদ পাবেন, আর সত্যের পক্ষে থাকবেন, সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ মুক্তা পারবেন। ওনার কথা শুনলাম আমরা, প্রিয় দর্শক। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে হয়তো অন্য কারোর সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।